একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল, তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না, এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করল, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না। এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি।
সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগল। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল। চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে, এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। অনেক দিন আগে একটি ছোট রাজ্যে এমন এক রাজা থাকতেন যিনি অন্য কোনো কিছুর চেয়ে বেশি পোশাক পরতে পছন্দ করতেন। তিনি ড্রেসিং রুমে পুরো দিন কাটাতে পারতেন, নতুন পোশাকে আয়নার সামনে তুলে ধরেছিলেন। সুতরাং জীবনের প্রতিটি অনুষ্ঠানের জন্য, এটি থিয়েটারের ভ্রমণ হোক বা কেবল প্রাতরাশের জন্য, রাজা সেরা কাপড় এবং পোশাক প্রস্তুত করেছিলেন। এবং তারপরে একদিন দুজন গন্ডগোলের রাজ্যে আগমন। রাজধানীর রাস্তায় তারা এমন এক রাজার কথা শুনেছিল যিনি পোশাক পরতে ভালোবাসেন, এবং তারপরে ধোঁকাবাজদের মনে একটি চতুর পরিকল্পনা পাকা হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাঁতিরা একটি দুর্দান্ত ফ্যাব্রিক তৈরি করতে সক্ষম, যা এর চেয়ে ভালো কিছুই কল্পনা করা যায় না, এবং যাতে রাজা অবশ্যই তাদের দিকে মনোনিবেশ করবেন। স্ক্যামাররা একটি গুজব ছড়িয়েছিল যে তাদের ফ্যাব্রিকটিতে জাদুর বৈশিষ্ট্য রয়েছে। যারা দুর্ভেদ্য বোকা তাদের কাছে এটি সম্পূর্ণ অদৃশ্য। বাদশাহ যখন তার রাজ্যে আবির্ভূত অবিশ্বাস্য তাঁতিদের কথা শুনলেন, তখন তিনি খুব খুশি হয়ে উঠলেন। সর্বোপরি শেষ পর্যন্ত তিনি বুঝতে চেষ্টা করেছিলেন যে কোনো রাজকীয় পরামর্শদাতা এবং বিষয়গুলি বোকা। পরের দিন রাজা তাঁতিদের ডেকে পাঠালেন, তাদেরকে সোনার ঝর্ণা দিয়েছিলেন এবং জাদু কাপড় এবং সোনার সুতোর সেরা পোশাকটি সেলাইয়ের নির্দেশ দিয়েছিলেন। তারপরে প্রতারকরা সমস্ত মূল্যবান উপকরণ নিয়েছিল। স্বর্ণ নিয়ে গিয়ে কাজে লাগলো। তারা খালি রয়াল মেশিনে বসে বসে ভান করতে শুরু করলো যে তারা রাজার জন্য জাদু পোশাক সেলাই করছে। বিদেশি ফ্যাব্রিক সম্পর্কে গুজব সমস্ত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে এটি দেখতে চেয়েছিল। বাদশাহ নিজেও ব্যতিক্রম ছিলেন না। তিনি সত্যিই পোশাকটি একবার দেখে নিতে চেয়েছিলেন, তবে তিনি ভয় পেয়েছিলেন যে সে বোকা হবে এবং কেবল কাপড়টি দেখতে পাবে না, এবং তাই বাদশাহ তার বুদ্ধিমান পরামর্শদাতা তাদের কাছে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং সৎ পুরানো উপদেষ্টা যখন কর্মশালায় এসেছিলেন, তিনি দেখেছিলেন যে কিভাবে ফাঁকিবাজরা খালি মেশিনগুলির পিছনে কাজ করছে। তারা একটি অস্তিত্বহীন পোশাক, সোজা অদৃশ্য ভাঁজগুলি এবং এক্সক্লুড জাল ডিজাইন তুলেছিল। তারপরে পরামর্শদাতা ভীত হয়ে বললেন যে সে নিজেকে বোকা বলে মনে করবে। পোশাকটিও দেখার ভান করল। রাজ্যে ফিরে বৃদ্ধা কিছু দেখেনি বলে স্বীকার করার মতো শক্তি খুঁজে পেলেন না। সুতরাং তিনি বাদশাহকে জানালেন যে ফ্যাব্রিকটি দুর্দান্ত ছিল। মন্ত্রী তাঁতিদের উপদেষ্টার অনুসরণ করলেন। তিনি একইভাবে খালি মেশিনগুলির দিকে তাকিয়ে ভয় পেয়েছিলেন যে তিনি আসলে বোকা এবং নিজের জায়গার অযোগ্য। সুতরাং মন্ত্রী রাজার কাছে ফিরে গেলেন এবং কাউন্সিলরের চেয়েও বেশি কাপড়ের প্রশংসা করলেন। অবশেষে রাজা কৌতূহলটি নিজেই প্রশংসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যতক্ষণ না এটি মেশিন থেকে সরিয়ে দেওয়া হয়, তিনি তাঁতিদের কাছে দরবারীদের পুরোটা জায়গা নিয়ে এসেছিলেন। তবে রাজা বা উপদেষ্টারা কেউই পোশাকটি দেখেনি। যাই হোক, তাদের প্রত্যেকে সাজসজ্জার প্রশংসা করতে শুরু করে, ধারণা করে যে অন্য সবাই আসলে ফ্যাব্রিকটি দেখছে। ফলাফলটি নিয়ে সন্তুষ্ট হয়ে রাজা চালাক নাইটের ক্রসকে ভূষিত করলেন এবং তাদেরকে আদালত তাঁতদের উপাধি দিয়েছিলেন। এবং তারপরে এমন দিন এসেছিল যখন আপনি নতুন পোশাক পরতে পারেন। দুর্বৃত্ত তাঁতিরা স্বেচ্ছায় রাজাকে একত্রিত করে। তারা শাসককে অস্তিত্বহীন ট্রাউজার্স পরে সজ্জিত করে, তারপরে একটি ক্যামিসোল এবং একটি অদৃশ্য ক্যাপ্টান। এবং প্রক্রিয়াটি দেখেছেন এমন সমস্ত আভিজাত্য কেবল পোশাকটি কত সুন্দর এবং এটি রাজার কাছে কিভাবে বলেছিলেন। অবশেষে রাজা রাস্তায় চলে গেলেন। বিষয়গুলি ইতিমধ্যে চারদিকে জড়ো হয়েছিল রাজার দুর্দান্ত পোশাক দেখার আশায়। তবে যারা এসেছিলেন তাদের কেউই স্বীকার করেননি যে তারা কিছুই দেখেনি। হঠাৎ ভিড় থেকে একটি ছোট্ট ছেলে উপস্থিত হয়ে চিৎকার করে বলল যে রাজা উলঙ্গ। জনতা এই শব্দগুলি তুলেছিল এবং চারপাশের প্রত্যেকেই শাসকের দিকে হাসতে লাগলো। বাদশাহ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারিত হয়েছিলেন, কিন্তু তার পদযাত্রা অব্যাহত রেখেছিলেন, কারণ একজন রাজার সাজাবে এবং তার কোনো বিবেচনা এখনও ম্যান্টেলকে সমর্থন করেছিল, যা বাস্তবে ছিল না।